ডক্টর ইউনূস মাঝে মধ্যেই বিভিন্ন সচিবদের সাথে যমুনায় মিটিংয়ে বসেন। সেই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন এমন একজন সচিবের সূত্রে আমি জেনেছি যে তাকে যদি কখনো বলা হয় যে স্যার আপনি এই যে ইন্ডিয়াকে এত আক্রমণ করে কথা বলছেন বা এই প্রসঙ্গটি যখনই আসে তিনি প্রতিবারই বলেন যে ভারত আমার কিছুই করতে পারবে না, কারণ আমেরিকা আমার সাথে আছে। আমেরিকা যতদিন আমাদের সাথে থাকবে ততদিন ভারতের কিছু করবার ক্ষমতা নেই। অর্থাৎ তিনি আমেরিকার ক্ষমতায় ক্ষমতাবান হয়ে ভারতকে যা ইচ্ছে তাই মানে রীতিমতো অবজ্ঞা করেন, উপেক্ষা করেন, এবং সেটা আমরা দেখতে পাই তার বিভিন্ন সময়ের কথোপকথনে। তিনি বলেন, তার আশেপাশের সাগরেদরা বলেন, এবং ভারতকে যখন তখন তারা শব্দের কামান দাগান। এখন প্রশ্ন হলো যে ট্রাম্প প্রশাসন ইউনূসের সাথে আসলেই কি আছে, কতখানি আছে এবং কতদিনই বা থাকবেন। এই যে সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য তিনি যে বিশাল বহর নিয়ে 700 কোটি টাকার মতো একটা বাজেট নিয়ে আমেরিকায় গেলেন, তিনি কি সেখানে ট্রাম্প প্রশাসনের কোনো সমর্থন বা আশীর্বাদ পেয়েছেন? ট্রাম্পের সাথে ডিনার পার্টিতে একটা ছবির নামে যেটি ছাপিয়েছেন সেটি পরে দেখা গেল যে এটি আসলে এডিট করা ছবি। হোয়াইট হাউস থেকেই এই ছবিটা যারা আগ্রহ দেখিয়েছে তাদের দেওয়া হয়েছে, কিন্তু এটা একসাথে ট্রাম্প দম্পতির সাথে ইউনূসের ছবি তোলার না। এমনি আরো অনেক বিষয় আমরা জেনেছি যে ট্রাম্প প্রশাসনের কেউ আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি ডক্টর ইউনূসের সাথে দেখা করেনি। একমাত্র ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যিনি মনোনয়ন পেয়েছেন মিস্টার সার্জিও গার, যিনি একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট না হলেও ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ঠ এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেই সার্জিও গার, যিনি ভারতের মার্কিন রাষ্ট্রদূত, এবং শুধু মার্কিন রাষ্ট্রদূত না, তিনি সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ায় ট্রাম্পের বিশেষ দূত হিসেবেও কাজ করবেন। তিনি এই সাউথ এশিয়ার দেশের সরকার প্রধান বা প্রতিনিধি যারা গিয়েছিলেন সবার সাথেই দেখা করেছেন। সেই হিসেবে তিনি ডক্টর ইউনূসের সাথেও দেখা করেছেন, কিন্তু ডক্টর ইউনূসের পক্ষ থেকে ট্রাম্পের সাথে একটা সাইডলাইন বৈঠক করার ব্যাপারে অনুরোধ করা হয়েছিল, সেটি সার্জিও গার রাখেননি বা পারেননি বা করেননি। এর বাইরে ডক্টর ইউনূস কিন্তু আমেরিকার কোনো ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ কারোর সাথে মিটিং করেননি, অ্যাটলিস্ট অফিসিয়ালি করতে পারেনি। আনঅফিসিয়ালি কিছু কথাবার্তা হয়েছে যা খুবই হতাশাব্যঞ্জক, যে কারণে তার প্রেস উইং বলেছে যে বিশ্ব নেতারা তার হোটেল রুমে গিয়ে তার সাথে দেখা করেছেন। পরবর্তীতে পোস্টমর্টেম করে যেসব বিশ্ব নেতার আমরা খবর পেলাম তাতে বোঝা গেল যে একটা ধান্দাবাজ ক্লাব আছে, সেই ক্লাবের কিছু সদস্যকে ম্যানেজ করে, এবং যাদের মধ্যে অধিকাংশই প্রাক্তন, যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন বর্তমানে নেই, তারা এখন প্রাক্তন হয়ে বিশ্ব নেতা হয়ে গেছেন। মানে এক টাউট আর এক টাউটরে ডেকে নিয়ে এসে বা একজন আরেকজনের পিঠ চুলকায় দেওয়ার মতো বিষয় আর কি। তো এরকম কিছু আই ওয়াশের মাধ্যমে তারা আমাদের দেখাতে চেয়েছে যে ডক্টর ইউনূস একটা সফল সফর করে এসেছেন, কিন্তু এই সফরের সাফল্য এবং এই যে ট্রাম্প প্রশাসনের ডক্টর ইউনূসকে স্পষ্ট উপেক্ষা বা পাত্তা না দেওয়া, এটা কি বোঝা যায় বা এটা হঠাৎ করেই কি হলো? বেশ কিছুদিন ধরে রিপাবলিকান পার্টি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পার্টির যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন, যারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা রিপাবলিকানের অনুসারী বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক ফোরাম বা ইনস্টিটিউটের বিভিন্ন দায়িত্ব রয়েছেন এবং যারা ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ পরামর্শদাতাও, তাদের মধ্যে এই ডক্টর ইউনূসকে নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের কি নীতি হওয়া উচিত সেটি নিয়ে আলোচনা চলছে। এবং তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে এই যে 2024 সালের জুলাই আগস্টের যে তথাকথিত আন্দোলনটি হলো এবং সেই আন্দোলনে যে সংস্কার হওয়ার কথা ছিল সেই সংস্কার আসলে হয়নি, তার পরিবর্তিতে দেখা গেছে
স্বৈরতন্ত্র এবং প্রতিশোধ পরায়ণতা। ডক্টর ইউনূস তার ক্রমশ দিন দিন তার স্বৈরাচারী অবয়বে আবির্ভূত হচ্ছেন দেশবাসীর সামনে। তিনি ইসলামী চরমপন্থী জঙ্গিদের জেল থেকে মুক্ত করে দিয়েছেন তার রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্ত করার জন্য। তারা আরো বলেন যে এই যে বুদ্ধিজীবী, সাংবাদিক বা সিভিল সোসাইটির যারা নেতা, বিভিন্ন সংখ্যালঘু যারা রয়েছেন, তাদের বিভিন্ন সংগঠনের নেতা অনেককেই মিথ্যে মামলায় এই ইউনূস প্রশাসন কারাগারে ঢুকিয়েছেন এবং তাদের অনেকের বিরুদ্ধেই রীতিমতো হত্যা মামলা দায়ের করা হয়েছে, যারা হত্যা কিংবা এ ধরনের কোনো অপরাধের ধারে কাছেও ছিল না। এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছে এবং তারা কিছু ঐতিহাসিক রেফারেন্সও টেনেছেন। যেমন জিমি কার্টার, মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি আয়াতুল্লাহ খোমেনিকে সমর্থন করেছিলেন ইরান বিপ্লবের সময়। তিনি মনে করেছিলেন যে আয়াতুল্লাহ খোমেনি একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গড়ে তুলবে, কিন্তু পরবর্তীতে আজকে দেখা গেছে যে ইরানের শাসন ব্যবস্থা কি, এবং আজকে আমেরিকা ইরানকে রীতিমতো আক্রমণ করছে। এরকম আমেরিকা অধিকাংশ প্রেসিডেন্টই এই বিশ্ব রাজনীতিতে কোনো না কোনো ভুল করেছেন। জর্জ বুশ ইরাক আক্রমণ করেছেন, পরবর্তীতে দেখা গেল যে অভিযোগে ইরাক আক্রমণ করা হয়েছে সেটি সত্য ছিল না। ঠিক তেমনি বাইডেন প্রশাসন যে কারণে ডক্টর ইউনূসকে সমর্থন করেছে, সেই কারণটি আজকে মার্কিন ট্রাম্প প্রশাসনকে বিবেচনা করে দেখতে হবে। ট্রাম্প প্রশাসন এই যে বাইডেনের অনুসৃত নীতি জাস্ট ফলো করে যাচ্ছে, টু বি কন্টিনিউড, এটি নিয়ে এই রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্কের অনেকেই প্রশ্ন তুলছেন। এবং এর ফলে দক্ষিণ এশিয়ায় যে সমীকরণ হয়েছে যে আমেরিকা পাকিস্তানকে সাথে নিয়ে ভারতকে দূরে ঠেলে দিচ্ছে, এই যে পাকিস্তানের সাথে সখ্যতা এবং ভারত বিরোধিতা, এটি কি মার্কিন বিশ্ব রাজনীতির জন্য ভালো হবে কিনা? এবং এই বুদ্ধিজীবী রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব ভালো কিছু না, এবং তারা অনেকেই বলেছেন যে ডক্টর ইউনূস তার নোবেল পুরস্কার প্রাপ্তিকে তার ঢাল হিসেবে ব্যবহার করে তার সকল অপকর্মকে জায়েজ করতে চাচ্ছেন। এবং তারা এটাও বলেছেন যে ডক্টর ইউনূস যেভাবে ব্যাখ্যা করেন বা যখন তার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা হয় তিনি যেভাবে উড়িয়ে দেন, তার উপরে আস্থা না রেখে আমেরিকার উচিত যে আসলে কি ঘটনা ঘটছে সেই ব্যাপারে সেই তথ্যগুলো, সেই উপাত্তগুলো বিশ্লেষণ করে তাদের বাংলাদেশ নীতি ফাইনাল করা। বাইডেনের এবং তার পররাষ্ট্র মন্ত্রী, তাদের যে বাংলাদেশ নীতি ছিল তাকে এই থিঙ্ক ট্যাঙ্কের এই পরামর্শদাতারা মনে করছে যে এটি ভুল ছিল, এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থা সেটি কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না, বরং এই অঞ্চলে একটা ইসলামী সন্ত্রাসবাদের, জঙ্গিবাদের উত্থান ঘটছে, যা বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ। তারা এও বলেন যে বাংলাদেশে প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফিরিয়ে প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে এনে তারপরে গণতান্ত্রিক ব্যবস্থার বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছানো। নির্বাচন প্রশ্নে তারা বলেছেন যে অবশ্যই একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। ইনক্লুসিভ নির্বাচন না হলে কাউকে বাদ দিয়ে নিজেদের একটা লিখিত অধ্যাদেশের মাধ্যমে কোনো দলকে নিষিদ্ধ করে বা কার্যক্রম নিষিদ্ধ করে তারা যদি এই কাজগুলো করেন, নির্বাচন করেন বা যে খুশি মতো পছন্দের একটি সরকার গঠন করেন, সেটা গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য কোনো সুফল বয়ে আনবে না। তো বর্তমানে ট্রাম্প প্রশাসন যেটা হচ্ছে বিশ্ব বাস্তবতায় ইউক্রেন যুদ্ধ বলেন এবং অনেকগুলো দেশের সংঘাত বা এই যে ইরান ইসরায়েলের যুদ্ধ, ইসরায়েল গাজার যুদ্ধ, এই সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন আসলে বাংলাদেশের দিকে
তেমন নজরই দিতে পারেনি। বাংলাদেশে এখন পর্যন্ত একটা মার্কিন রাষ্ট্রদূত নেই। পল কাপুর, যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, তিনিও মনোনয়ন পেয়েছেন, কিন্তু তিনিও দায়িত্ব গ্রহণ করেনি। ভারতে নতুন রাষ্ট্রদূত আসছেন। এই অবস্থায় ট্রাম্প প্রশাসন এই মুহূর্তে বাংলাদেশের ব্যাপারে কিন্তু তার পলিসি কি সেটা কিন্তু এখনো ঘোষণা করেনি, বরং টু বি কন্টিনিউড। তারা এই বাইডেনের বাংলাদেশ পলিসি ফলো করছে, যেটা তারা মনে করছেন যে এটা ঠিক না, এটা ভুল, এবং এটা এই আঞ্চলিক অস্থিতিশীলতার অন্যতম কারণ হবে এবং বিশ্ব শান্তি বিঘ্নিত করবার জন্য হবে। এবং তারা আরো বলেছেন, খুব পার্টিকুলারলি বলেছেন, যে আমেরিকার উচিত হবে জামাতে ইসলামী বাংলাদেশ নামের রাজনৈতিক দলটাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এটার বিরুদ্ধে স্যাংশন জারি করা। তো এই ইউনূসের ব্যাপারে যখন আমেরিকায় এই ধারণা গড়ে উঠছে, তখন ইউনূস বাংলাদেশে বসে তার ফ্যান ফলোয়ারদের আওয়াজ দেন, যতদিন তার সাথে আমেরিকা আছে ততদিন ভারত কিছুই করতে পারবে না। কিন্তু গণেশ যে উল্টে গেছে, এটা ইউনূস ভেতরে ভেতরে টের পেলেও তার আশেপাশের চামচাদের বুঝতে দিতে চান না। অথচ আপনারা ইতিমধ্যেই জানেন যে ইউনূসের প্রস্থানের চিত্রনাট্য চূড়ান্তভাবে লেখা হয়ে গেছে। সেটি নিয়ে আরেকদিন কথা বলবো। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। আচ্ছা, আমি আজকে দেখুন আপনাদেরকে তো অনেক দিন ধরে বলে আসছি যে ডক্টর ইউনূস সরকার গেলে পরে এই যে নতুন কিংস পার্টিটা এনসিপি, কেউ কেউ জাতীয় নাগরিক পার্টি বলেন, কেউ আবার একটু ব্যঙ্গ করে ন্যাশনাল চিলড্রেন পার্টি বলেন, এই চিলড্রেন পার্টিটা আসলে টিকবে না। আমি ক্লিয়ারলি বলেছি, তো কোনো অস্তিত্ব থাকবে না। আমি গতকালও বলেছি, এটাকে আপনারা আজ মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাবেন না, খুঁজে পাওয়ার কোনো কারণ নেই। কারণ কেন নাই, আমি এটা সবচেয়ে বড় পয়েন্ট আপনাদেরকে বলি। এই যে এএনসির প্রধান নাহিদ ইসলাম যে বলেছে যে উপদেষ্টার এক্সিট করছে, একরকম পালায় যেতে চাচ্ছে, এরকম বলছে, তারা নিজেদের আখের গুছিয়ে ফেলেছে। আমি তো প্রশ্ন করি, নাহিদ ইসলাম সাহেব, আপনার যে যারা সাঙ্গপাঙ্গ আপনার সাথে যারা আছেন তারা কি করছে? আমরা তো শুনি যে একটা দীর্ঘ তালিকা আপনাদের মধ্যে আছে যারা অলরেডি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে ইনভেস্ট করে ফেলেছে, তারা বাড়ি গাড়ি এরকম করে ফেলেছে। আচ্ছা, উপদেষ্টার উপর যে দোষ দিচ্ছেন, আচ্ছা উপদেষ্টার দোষী, উপদেষ্টার ব্যর্থ, আমরা একেবারে এক বাক্যে স্বীকার করি। কিন্তু এই উপদেষ্টারা কি করে? উপদেষ্টারা মন্ত্রণালয় চালায়। মন্ত্রণালয় আসলে উপদেষ্টারা চালায়? প্রথম 6টা মাস চিন্তা করে দেখেন তো, আসলে উপদেষ্টারা মন্ত্রণালয় চালিয়েছে নাকি আপনারা চালিয়েছেন? এনসিপি চালিয়েছে, সমন্বয় চালিয়েছে, এনসিপি হওয়ার আগে সমন্বয় পরিচয় যারা ছিল তারা চালিয়েছে। এবং শুধু তাই না, প্রতিটা মন্ত্রণালয়ে একেবারে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ভাবে বেছে বেছে সমন্বয়কে এক এক মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। ওরা ওয়ান কাইন্ড অফ ছায়া উপদেষ্টা। এই ছায়া উপদেষ্টারা মন্ত্রণালয়ের সংস্কার থেকে শুরু করে নিয়োগ, বাণিজ্য, পদোন্নতি সবকিছু করেছে। প্রমাণ তো ডিসি নিয়োগের যে অভিযোগ, কোথায় সেই তদন্ত রিপোর্ট? কোথায় সেই তদন্ত রিপোর্টের আলোর মুখ বাংলাদেশের মানুষকে আমি দেখলো না। তারপরে এই সমন্বয়কে স্রোত কোথায় গেছে? বিভাগ থেকে জেলা, জেলা থেকে উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত ছড়িয়েছে। প্রত্যেকটা জায়গায় সমন্বয়করা যে ত্রাসের রাজত্ব করেছে, যে মব সংস্কৃতি চালু করেছে, যে ব্যবসায়ীদের খুঁজে খুঁজে চাঁদাবাজি, আমরা কয়টা ঘটনা জানি? আমরা শুধু এই আওয়ামী লীগের মন্ত্রীর স্বামীর কাছে রিয়াদ গিয়ে যে চাঁদাবাজি করেছিল স্বামী একবারের বাসায়, সেটা জানি। আমরা জানি উত্তরা থেকে সেদিন 3 জন ধরা পড়েছে। আমরা জানি হাক্কানি পাবলিক সার্চের এখানে গিয়ে মোহাম্মদপুরের সমন্বয়ক রাব্বি ধরা পড়েছিল, তারপরে রাব্বি আবার দ্বিতীয়বার যৌথ বাহিনীর উপর ধরা পড়েছে। আমরা জানি অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে ফারজানা মিতু যে মব করেছিল সে ধরা পড়েছে চাঁদাবাজি করে। আর জানি না তালিকা কত, জানি তালিকায় এক বসায় মুখস্থ আমি বললাম 5-7টা, আরো আছে, আরো বলতে পারবো। তো ময়মনসিংহের হালুয়াঘাটে চিনি আর দারচিনি আনতে গিয়ে আপনার সমন্বয়ক ধরা পড়েছে। নারায়ণগঞ্জে ইয়াবা ব্যবসায়ী আপনার সমন্বয়ক ধরা পড়েছে, আরো বলবো। তো আমি যদি কাগজ দেখি, পত্রিকায় কাটি 1 বছরে সব 200, 400, 500 পার হবে। আর যেগুলো জানি না সেই লিস্টটা কত বড়। তাহলে এই যে আপনারা করেছেন, বাপুরা, আপনারা যে কর্মকাণ্ড করেছেন,
এই কর্মকাণ্ডের দায়ে আপনারা কি এক্সিট করছেন না, পালানোর রাস্তা করছেন না? বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি যখন বলছেন, আপনাদের লোকজন যারা বলছে যে উপদেষ্টারা লুটপাট আখের গুছিয়ে ফেলেছে, এক্সিট করছে, একটু বুকে হাত দিয়ে দেখার সুযোগ দিবেন? আপনাদের বুক ধুরধুর করে কাঁপছে কিনা এই কথা বলতে গিয়ে, যে আমি যে আরেকজনকে বলছি আমার পায়ের নিচে তো মাটি নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া সামনে এই পলায়ন পর্বগুলা উপভোগ করার জন্য অপেক্ষায়।